নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। সন্দেশখালী কাণ্ডে সুপ্রিম কোর্টে কোনো রেহাই পেল না রাজ্য সরকার। কিন্তু মজার ব্যাপার হলো, একটা সরকার কতটা নির্লজ্জ হতে পারে সেটা আরো একবার বঙ্গবাসীর সামনে চলে এলো। শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে, সেই তদন্তকে চ্যালেঞ্জ করে কোর্টে গেছে রাজ্য সরকার। তাহলে শেখ শাহজাহানের সঙ্গে কিরকম মাখো মাখো সম্পর্ক, প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালী, 13 তলা 14 তলা, আরো একবার পরিষ্কার সামনে চলে আসলো। আমি যখনই এইসব পড়ি দেখি, তখনই সেই মহীয়সী নারীর অমোঘ উক্তিগুলো মনে হয়। বলেছিলেন না, শাহজাহানকে আপনারা ভুল ভাবছেন, ও সমাজসেবী, ও লক্ষণ শেঠ নয়। আর টবে লাগানো গাছ কি করেছে শাহজাহান? কি করেছে শাহজাহান? কি করেছে শাহজাহান বঙ্গবাসী জানে, আর নির্লজ্জ বেহায়াগুলো জানে না। প্রশ্ন হলো, সুপ্রিম কোর্ট একটা চমৎকার কথা বলেছেন যে সুপ্রিম কোর্টে মামলা শুনানি হবে জুলাই মাসে। তার মানে এই নয় সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে বলে, সুপ্রিম কোর্ট পেন্ডিং আছে বলে কোনো সিবিআই তদন্ত হবে না, কিচ্ছু হবে না। রাজ্য সরকার এটা বলতেও পারবে না যে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। ল উইল টেক ইট অন কোর্স, ইনভেস্টিগেশন উইল টেক ইট অন কোর্স, পিরিয়ড। অর্থাৎ জুলাই মাসে তখন ভারতবর্ষে নির্বাচনের ফল বেরিয়ে যাবে, 3 মাস বাদে অনেক কিছু পরিবর্তন হবে, তারপরে এই মামলার শুনানি হবে, কিন্তু সিবিআই তদন্ত করতে পারবে। ইডি আবার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের পিএমএলএ কোর্টে সোমবার একটা বিস্ফোরক দাবি করেছে যে শেখ শাহজাহান বখরা দিতেন রাজ্যের 2 মন্ত্রীকে। কেন বখরা দিতেন? শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং আত্মীয়রা বিভিন্ন সরকারি প্রকল্পের বরাত পেত। সেটা খেয়াঘাটের বরাত হতে পারে, ফেরি সার্ভিসের বরাত হতে পারে, আরো অন্যান্য পঞ্চায়েতের বিভিন্ন কাজের বরাত হতে পারে। বিনিময়ে এমনি এমনি তো শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আত্মীয়রা বরাত পেত না, টাকা পেতেন মন্ত্রীরা। সেই মন্ত্রীরা ওই 25 রেখে 75 দিতেন, যেটা ওই 25-75 ভাগ যেটা রয়েছে আর কি শাসক দলের অভ্যন্তরে অলিখিত। তুমি 25 রাখো, 75 যেখানে যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে দাও, প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালীদের। ইডির আইনজীবী সেই মন্ত্রীর নাম উল্লেখ করেননি, তবে শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন সেই মন্ত্রীরা কারা। আমরাও আন্দাজ করতে পারি। হতেই পারে সন্দেশখালী থেকে ব্যারাকপুর পর্যন্ত ইডি এক্সপ্রেস যে কোনো দিন আসতে পারে। তার আগে সেই ইডি এক্সপ্রেস লেকটাউনে থামতে পারে, তারপরে আবার নেক্সট ডেস্টিনেশন হতে পারে ব্যারাকপুর, জগদ্দল বা নৈহাটি, যেখানে জায়গায়। বুঝতে পারছেন কারা এইসব কৃতি মানুষগুলো? আমাদের মন্ত্রিসভার সব উজ্জ্বল জ্যোতিষ্ক, যার ধারণা হচ্ছে এই 2 মন্ত্রী আবার টবে লাগানো গাছের খুব ঘনিষ্ঠ। টবে লাগানো গাছে ফরফর করে, এই 2 মন্ত্রীও ফরফর ফরফর করে। কিছুদিন আগে এক মন্ত্রীকে দেখা গিয়েছিল না, খোলকর্তাল বাজিয়ে কীর্তন করছেন। একই অঙ্গে কত রূপ। তো জানি না ইডি কাদের নাম বলেছেন, মন্ত্রীদের নাম। তবে সিবিআই তদন্তে স্থগিতাদেশ নেই, ইনভেস্টিগেশন উইল টেক ইট ওন কোর্স। রাজ্যের অনেকেই এখন
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন, পুজো মণ্ডপে আরতি করছেন, মাজারে চাদর চড়াচ্ছেন, কীর্তনের সঙ্গে নাচছেন, মনোনয়ন পেশ করতে যাচ্ছেন, তখন গলায় রজনীগন্ধার মালা ইত্যাদি ইত্যাদি। একটা ভাব দেখাচ্ছেন সবাই, কিচ্ছু হয়নি, কি ইডি কি সিবিআই ওসব থোড়াই কেয়ার করি। বালু কি বলেছিল মনে আছে, যে ইডি সিবিআই কে নাকি ও কেয়ারই করে না, এখন প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে পার্থর সহযোগী, পাশে মানিকও আছে, কিছু শিক্ষা দপ্তরের প্রাক্তন কর্তা। তাহলে শেখ শাহজাহানকে জেরা করে ইডি যে তথ্যগুলো পেয়েছে, সেই তথ্যের প্রেক্ষিতে যদি মন্ত্রীদের ডাকাডাকি শুরু হয়, ডাকাডাকি তো করতেই পারবে, কোনো রক্ষা কবচ, কোনো স্থগিতাদেশ নেই। আর নির্বাচন আছে বলে ডাকাডাকি করা যাবে না, এটা তো কোনো অজুহাত হতে পারে না। ভারতবর্ষের নির্বাচন, কোনো না কোনো নির্বাচন লেগেই থাকে, আর যারা রাজনীতি করেন সেই নির্বাচনে তাদের ব্যস্ততা থাকে, কেউ তারা প্রার্থী হন, কেউ প্রচারের সময় দিতে হয়। সেই জন্যই তো মোদিজি বলছেন এক দেশ এক ভোট, কিছুতেই তো এদের ভালো প্রস্তাবিতরা সম্মত হতে পারেন না। তাই নির্বাচন আছে বলে আমি এজেন্সির তলবে সাড়া দেব না, এটা বোধহয় এবার করা যাবে না। এবং খুব শীঘ্রই এই প্রভাবশালী মন্ত্রীরাও নাকি তলব পাবেন, এমনই ইডি সূত্রে দাবি করা হচ্ছে। কিন্তু ইডির আইনজীবী পিএমএলএ কোর্টে সেই মন্ত্রীদের নাম বলেননি। কিন্তু তথ্যবিজ্ঞ মহল মনে করছেন সেই মন্ত্রীরা খুব প্রভাবশালী, তবে লাগানো কাছের ঘনিষ্ঠ। তাহলে শেখ শাহজাহানকে বাঁচাতে একজন ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে, রাজ্য সরকার কেন সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, এটা তো দিনের মতো আলোর মতো পরিষ্কার সবার কাছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে কোনো মূল্যে আটকাও, না হলে প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালী কালীঘাট, ক্যামাক্সট্রি, 13 তলা 14 তলা বিড়ম্বনায় পড়তে পারে। দেখুন, কয়েক হাজার বিঘে জমি শেখ শাহজাহান গায়ের জোরে দখল করেছিল, সেই জমিতে চরিত্র বদল করে ভেরি হয়েছে, চিংড়ি মাছের ব্যবসার নামে কালো টাকা সাদা করা হয়েছে, রেশন দুর্নীতির কালো টাকা ঢুকেছে। 2012-13 সালে বালু প্রচারে গিয়েছিলেন সন্দেশখালীতে, তখন শাহজাহান তৃণমূল করতেন না। বালু মল্লিক এবং তার দলবলকে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী আক্রমণ করেছিল। তারপরে শেখ শাহজাহান বালুর নয়নের মণি হয়ে ওঠেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশ যখন তদন্ত করে, এফআইআর দাখিল হয়, বালু নাকি 14 তলায় ফোন করে বলেছিলেন কেন শাহজাহানের বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে। একজন বড় মাপের পুলিশ কর্তা 14 তলার ভৎসনার মুখে পড়েন। নয়নের মণি, বালুর নয়নের মণি মানে 14 তলার নয়নের মণি। সবুজ বিপ্লবের দ্বিতীয় জনক বালু। বুঝতে পারছেন বন্ধনটা কত গভীরে? এ হৃদয়ের বন্ধন নয়, এ হচ্ছে নোটের বন্ধন। 75-25। আবার শাহজাহান তো একেবারে সর্বোচ্চ প্রভাবশালীদের কাছে সরাসরি নগদ নারায়ণ পৌঁছতে পারত না, তারও দু একটা খুঁটি দরকার। খুঁটিগুলো হচ্ছে এই মন্ত্রীগুলো, যারা আবার টবে লাগানো গাছের ঘনিষ্ঠ। তাদেরকে নজরানা নগদ নারায়ণ শেখ শাহজাহান দিত, তারা আবার নিজের ভাগটা বুঝে নিয়ে বাকি টাকাটা যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিত। বিনিময় শেখ শাহজাহানকে প্রোটেকশন। তুমি যা খুশি তাই করতে পারো, কেউ দেখবে না, তুমি শাহজাহান, তুমি সেখানে দণ্ডমুণ্ডের কর্তা, সেখানে আইনের শাসন চলবে না, শাহজাহান তোমার শাসন চলবে। তুমি যা খুশি করো। 70,000 ভোট, জেলা পরিষদে 67,000 ভোট পেয়ে যেত। জবরদখল করো কৃষি জমি, চরিত্র বদল করো, মাতৃশক্তিকে রাতে তলব করো পিঠে বানাবার জন্য। মাতৃশক্তি যদি প্রতিবাদ করে, থানা চোখে কালো কাপড় বেঁধে থাকে।
কারণ ওই তো ওখানে তো শাহজাহানের আইন, ওখানে তো দেশের আইন নয়। এই ফ্রি হ্যান্ড শাহজাহানকে দিয়েছিল এই মন্ত্রীরা, বিনিময়ে এই প্রোটেকশনের বিনিময়ে শাহজাহান তাদের নজরানা দিত, সেই নজরানা নিজেদের কাছে, সেই নজরানার একটা অংশ নিজেদের কাছে রেখে বাকিটা পাঠিয়ে দিত যেখানে পাঠাবার। এটা তো পুরো গল্প। তাই শাহজাহানকে বাঁচাবার জন্য এই উদ্যোগ। কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান? আসলে শাহজাহান হচ্ছে সিপিএম এর সৃষ্টি। সিপিএম শাহজাহানকে নেতা বানিয়েছে, তৃণমূল জনপ্রতিনিধি করেছে। এখন মন্ত্রীদের কবে ইডি ডাকবে বঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারেন সেই দাপুটে মন্ত্রীগুলো কারা, কিন্তু ইডি যেহেতু নাম বলেনি আমরা আন্দাজ করতে পারি। তবে শুভেন্দু ইঙ্গিত দিয়েছেন সেই মন্ত্রীরা কারা। দেখুন, শক্তি স্বরূপা রেখা পাত্র আক্রান্ত হচ্ছেন প্রচারে গিয়ে, তার নিরাপত্তায় সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। কি ভয় শক্তি স্বরূপা রেখা পাত্রকে। রেখা পাত্রকে নিয়ে আবার কিছু বুদ্ধিজীবীরা আপত্তি ছিল, ও কি করে বলবে সংসদে দাঁড়িয়ে, কি এমন আর লেখাপড়া জানে। ওই যে সমস্ত বুদ্ধিজীবী সকল লেখাপড়া পড়ে চাকরি চুরির বিরুদ্ধে মুখে কুলু পেটে থাকেন, এটোটা এই কলাটা মূলটা পাবার জন্য পদলেহন করেন 14 তলার, তাদেরকে মানুষ কি চোখে দেখেন আর রেখা পাত্রকে কি চোখে দেখেন, একবার সাধারণ মানুষের সঙ্গে কথা বললে বাংলার কলঙ্ক এই বুদ্ধিজীবীরা বুঝতে পারবে। আসলে ওই শহুরে মানসিকতা থেকে রেখা পাত্রের মতো জীবন সংগ্রামে জুঝতে 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 জীবনের অনেকখানি সময় কাটিয়ে দেওয়া মাতৃশক্তির শক্তিকে অনুভব করার ক্ষমতা থাকে না। গজদন্ত মিনারে বসে কিছু মোটা মোটা বই পড়লেই নিজেদের বিদ্বজন বলে তারা জাহির করেন। হ্যাঁ, কিছু সংবাদ মাধ্যম তাদেরকে বিদ্বজন এই স্বীকৃতিটা দিয়েছেন, কিন্তু আমার মনে হয় এগুলো হচ্ছে বাংলার কলঙ্ক। এরা কোনো বিদ্বজন নয়। যদি বুদ্ধিজীবী কেউ হয়ে থাকেন তিনি হচ্ছেন রেখা পাত্র, শক্তি স্বরূপা। গ্রামসি যখন কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যা করেছিলেন তখন যে অর্গানিক ইন্টেলেকচুয়ালের কনসেপ্ট বলেছিলেন না, এই রেখা পাত্ররা হচ্ছেন সেই অর্গানিক ইন্টেলেকচুয়াল। এরকম অর্গানিক ইন্টেলেকচুয়াল অনেক আছে, তারাই শক্তি স্বরূপা, তারাই পথ দেখাবে। আর গজদন্ত মিনারে বসে থেকে চটি চাটা যে সমস্ত মানুষ রেখা পাত্রকে অবজ্ঞা, উপেক্ষা, উপহাস করছেন, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বঙ্কিম কটাক্ষ করছেন, বাংলার মানুষ তাদেরকে বলছে ধিক ধিক ধিক।